আসসালামু আলাইকুম। আজকে আমি যে গল্পটি শেয়ার করতে যাচ্ছি এটি একটি আপুর গল্প। আপু ঠিক গল্পটি যেভাবে লিখে পাঠাইছে আমি ঠিক ওইভাবেই বলার চেষ্টা করব। আপুর গল্পটি বলার সময় আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। আসলে মেয়েদের ভাগ্যগুলো এমন কেন সেটা আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে, গল্পটা শুরু করা যাক। দয়া করে সবাই পুরো গল্পটা শুনে যাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপুটি ঠিক এরকম ভাবে গল্পটি লিখে পাঠাইছিল। আপু জানো, আমার বিয়ে হয়েছে 2 মাস চলতেছে, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন এতটা খারাপ, আমি এটা কোনো সময় কল্পনাও করি নাই যে আমার ভাগ্য এরকম হবে। জানো আপু, আমার বিয়ে হওয়ার প্রায় 2 দিন পর থেকে আমার শাশুড়ি আমার সাথে অনেক অত্যাচার করত, আমাকে দিয়ে অনেক কাজ করাইতো। আমার একটা ননদ ছিল, সেই সব সময় শাশুড়ির সাথে মিলে আমার ভুল ধরতো, কিন্তু আমার হাজব্যান্ড অনেক ভালো ছিল, ও সব সময় আমার সাপোর্ট করতো। জানো আপু, সারাদিন কাজ করার পরও আমাকে এক মুঠো খেতে দিত না, আমাকে দিয়ে সারাদিন কাজ করাইতো, তারপরও সবার শেষে আমাকে খাওয়ার জন্য দিত। ওরা খাওয়ার পর যতটুকু বাঁচতো অতটুকু আমাকে খেতে দিত। আমাদের ফ্যামিলির মধ্যে তেমন কোনো মানুষ ছিল না, আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ আর আমি ছিলাম, 4জন মানুষ ছিলাম। তারপরে আমার শাশুড়ি আমার ননদ আমাকে কোনো সময় সহ্য করতে পারতো না। আমি ওদের কোনো সময় খারাপ চাইনি, আমি সবসময় চাইতাম আমার আব্বু আম্মু যেরকম, আমার ভাই বোন যেরকম, ওদের মতো করে ওদেরকে রাখতে। আমার শ্বশুর বাড়িতে যত কাজ ছিল, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর মোছা, বাড়িঘর পরিষ্কার করা, সবার কাপড় চাপড় ধোয়া, সবকিছুই আমি করতাম। তারপরেও সবকিছুর পরে আমি দোষী ছিলাম, ওরা আমাকে কোনো সময় পছন্দ করতো না। জানো আপু, সারাদিন কাজ করার পর যখন আমি এক মুঠো খেতে যেতাম, আমাকে দিনে একবার খাওয়ান দেওয়া হতো। তারপরও রাত্রেবেলা যখন খেতে যেতাম তখন বলতো সবার খাওয়া দাওয়া শেষ হোক, তারপর তুমি খাবা, বাড়ির বউদের আগে খাইতে হয় না, তাহলে বাসার নাকি অমঙ্গল হয়। আচ্ছা, ওরা কি কোনো সময় বাড়ির বউ ছিল না? তারপরেও দিন শেষে আমি কাউকে কিছু বলতাম না, আমি সবসময় চুপচাপ থাকতাম, কাউরে কোনো কিছু বলতাম না, কারণ যেমনই হোক এটা আমার শ্বশুর বাড়ি ছিল, কেউ শুনলে সেটা আমারই খারাপ হবে। তারপর আমি সব সহ্য করে মেনে নিচ্ছি আমার শ্বশুর বাড়ি এটা। কিন্তু একদিন রাত্রেবেলা আমাকে খাইতে দেয় নাই, সারাদিন কাজ করার পর যখন খাইতে দেয় নাই, তখন আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো কি হয়েছে, আমাকে আমার শুকনা লাগতেছে কেন। আমি বললাম আমাকে কিছুই খাইতে দেওয়া হয় নাই। আর আমার হাজব্যান্ডও বেকার ছিল, শ্বশুর শাশুড়িকে আমি খাইতাম তো কিছুই বলতে পারতো না সে, যেটা নিয়ে আমার কোনো আফসোস ছিল না। তখন আমার হাজব্যান্ড বলতেছিল তুমি বসো, আমি তোমার জন্য 1 প্লেট ভাত নিয়ে আসি। আমি না করলাম, থাক দরকার নেই আনার, এটা নিয়ে অনেক ঝামেলা হবে। তখন সে বলতে ঝামেলা হবে না, আমাদেরই তো বাসা, আমি নিয়ে এসে তুমি বসো। অনেক জোরাজোরি করার পর সে গেল। যেতে না যেতে আমার শ্বশুর শাশুড়ির সামনে চলে এলো, আয়সা বলতেছে ও নাকি ওর বউর জন্য পাগল, ওর বউ আঁচলের নিচে বসে থাকে, ও বউ পাগল, অনেক ধরনের কথা বলতেছে। তারপরে ওকে দেয় নাই 1 প্লেট ভাত আনার জন্য। তখন রাত্রে আমি না খেয়ে শুয়েছিলাম, আমি জানতাম এটা নিয়ে অনেক ঝামেলা হবে। সকালবেলা এটা নিয়ে অনেক ঝামেলা শুরু করলো। তখন একসময় আমার শাশুড়ি বলল যে আমাদেরকে আলাদা করে দেবে, আমি আর আমার হাজব্যান্ড আলাদা খাবো। আমি কি বলবো কিছুই বুঝতে পারতেছিলাম না। আমার স্বামী তখন বলল আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমরা আলাদাই খাবো। কিন্তু আমার স্বামী কিছুই করে না, বেকার, কি খাবো আমরা। তখন আমার স্বামী বলল তুমি চিন্তা করো না, আমি একটা যে কোনো কাজের ব্যবস্থা করে নেব। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখো। তারপরের দিন কাজ খুঁজতে গিয়ে একটা কাজ পায় আর সেটাই করে। তারপর থেকে আমাদের সংসারটা, ছোট সংসার, ভালোই চলতেছিল। আমরা দুজনে অনেক ভালো থাকতেছিলাম, আমাদের দিনগুলো অনেক ভালো কাটতেছিল আলহামদুলিল্লাহ। তার কিছুদিন পর আমার ননদের বিয়ে ঠিক হলো। আমার শ্বশুর শাশুড়ি বিয়ে দিতেছিল, কিন্তু আমার হাজবেন্ডকে একবারও শোনাই নাই। আমি যেমনই হই, কিন্তু আমার হাজবেন্ড তো ওদের সন্তান ছিল। আমার ননদদের বিয়ে হওয়ার 15 দিন পর দেখি আমার ননদকে আমার ননদের হাজবেন্ড আমাদের বাসায় নিয়ে আসছে। তখন জিজ্ঞেস করলো কি হয়েছে, আর আয়সাও এমন রাগারাগি করতেছিল। তখন আমার হাজবেন্ড দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তখন বলতেছিল যে কি ওর বোন নাকি সারাদিন খাওয়া দাওয়া করে, সারাদিন ভাত নিয়ে বসে থাকে, কাজ কাম কিছুই করে না, এগুলো অনেক কাহিনী করতেছিল। তখন আমার শাশুড়ির মাথা নিচে দিয়ে দাঁড়াইছিল আর আমি চুপচাপ দাঁড়াইছিলাম। তখন আমার হাজবেন্ড বলতেছিল দেখো মা, তুমি আমার বউকে যেসব কথার জন্য আলাদা করে দিছো, আজকে তোমার মেয়ে সেই কারণে বাপের বাড়ি চলে আসছে, এখন তুমি কি বলবা, কাকে দোষ দিবা। আসলে মেয়েদের শ্বশুর বাড়িগুলো এমনই হয়, যতই কাজ করে যতই কিছু করে তার বিনিময়ে তারা কিছুই পায় না, শুধু কথা যন্ত্রণা। আপু জানো, ওই দিন আমার এতটা ভালো লাগছিল যে আমি কাউরে বইলে বোঝাতে পারবো না। আমার মনে চলে আসছে এই কারণে ভালো লাগে নাই, আমার শাশুড়ির উচিত শিক্ষা হয়েছে ওই কারণে ভালো লাগছে। ও আমার সাথে ঠিক যেরকমটা করছে ওর মেয়ের সাথে ঠিক ওই রকমটাই উল্টা হয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমার সাথে যেটা করছে ওর সাথে ঠিক ওইটাই হয়েছে। আমার সাথে কতই না খারাপ ব্যবহার করতো, কত কথা শোনাইতো, আমি রাঁধতে গেলে রান্না করার জন্য দিত না, আমার গায়ে হাত তুলতো, আমাকে মারধর করতো, আমার সাথে অনেক অত্যাচার করতো, কিন্তু আমি সব চুপচাপ সহ্য করছি। এখন যখন নিজের মেয়ের বেলা হয়েছে, এখন তিনি চুপচাপ সহ্য করে না, এখন সবার সাথে বলে
আমার শাশুড়ি সবার সাথে বলে ওর মেয়ে শ্বশুর বাড়ি নাকি ভালো না, ওর শ্বশুর শাশুড়ি ভালো না, ওর হাজবেন্ড ভালো ছিল না, এই কারণে ও চলে আসছে। সত্যি বলতে এটা ভাগ্য লেখা ছিল যে আমার সাথে যা করছে সেটাই হবে। আপু জানো, একটা মানুষ যা করে তার কপালে ঠিক ওইটাই হয়। তারপর থেকে আমার ননদ, আমার শাশুড়ি, আমার শ্বশুর ওরা সবাই আলাদা খায়, আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল। আমরা এখনো আলাদাই আছি, আমরা একসাথে আর হবো না, কারণ আমরা এখন অনেকটা ভালো আছি, অনেকটা সুখে আছি, অনেকটা শান্তিতে আছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, আমার সামনে যতটুকু ইনকাম আছে ততটুকু নিয়ে আলহামদুলিল্লাহ। সব মেয়েরাই চায় এমন একটা সংসার। মহান আল্লাহর কাছে দোয়া করি সব মেয়েরা যেন ভালো একটা সংসার পায়, ভালো একটা হাজবেন্ড পায়, আর ওদের জীবনটা যেন অনেক সুখে কাটে। আজকের গল্পটা কেমন লাগছে আমি জানি না সবার কাছে, কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগছে। আপুটার জন্য দোয়া করি, সবাই দোয়া করবেন আপুটার জন্য। আপুটা যেন তার হাজবেন্ডকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে, তার জীবনটা যেন অনেক সুখী হয়। সবাই আপুটার জন্য দোয়া করবেন। আর আজকের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।